নমস্কার। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আসলে গোয়া থেকে আমি ব্যক্তিগত কাজে গতকাল বেশি রাতে মুম্বাই এসে পৌঁছই। ব্যক্তিগত কারণে আমার মুম্বাইয়ে দুদিন থাকতে হবে। সেই ব্যক্তিগত কারণটা অবশ্য প্রকাশও হতে পারে দুদিন পরে ভিডিওর মাধ্যমেই। আপাতত ব্যক্তিগতই থাক, যখন প্রকাশ করব তো তখন করব। আমি গোয়ায় ছিলাম, ডার্বিতে, সেই ঐতিহাসিক প্রেস কনফারেন্সে। তো ভিডিওটা একটু দেরিতে হলো, কিন্তু আমার মনে হলো বলাটা উচিত। আমি এখন মুম্বাই থেকেই বসে এই ভিডিওটি করছি, মুম্বাইতে দাদারে, ঠিক সিদ্ধিবিনায়ক মন্দিরের পাশে। যেটা বলছিলাম যে আপনারা যে মলিনার বক্তব্যটা শুনে এত হইচই পড়ে গিয়েছে এবং মলিনার ভবিষ্যৎ মোহনবাগানে অনিশ্চিতের দিকে চলে গিয়েছে, সেই যে ও আনসারটা দিয়েছে প্রেস কনফারেন্সে, সেই কোয়েশ্চেনটা করেছিল কেউ না, আমি। এই আমি ব্যক্তিটি যে কোয়েশ্চেন করেছিলাম তার পরিপ্রেক্ষিতে মলিনা কিন্তু উত্তরটা দিয়েছিল। আমি একটু প্রেক্ষাপটটা বলি। আমার মনে হয়েছিল ম্যাচ দেখতে দেখতে এবং ডেম্পো ম্যাচের পরও, আমি যেহেতু ডেম্পো ম্যাচেও ছিলাম ওখানে, যে এটা কি হচ্ছে। ম্যাকলারেনের মতো স্ট্রাইকার, যে এ লিগে, অস্ট্রেলিয়া লিগে এতবার হাই স্কোরার, সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, সে টিমে থাকবে, অটোমেটিক চয়েস। কিন্তু কামিংস এবং দিমিত্রি পেত্রাতোস, তারাও তো বিশ্বকাপার। রয় কৃষ্ণা যখন চলে গেল, এই দিমিত্রি কিন্তু মোহনবাগান টিমটাকে টেনেছিল। এবং মাথায় রাখতে হবে যে দিমিত্রি পেত্রাতোস কিন্তু স্ট্রাইকার নয়, ও সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলে, ফলস নাইনে খেলে, এবং সেকেন্ড স্ট্রাইকার হিসেবে এসে টিমটাকে টেনেছিল। বহু বহু গুরুত্বপূর্ণ সময় কিন্তু নেমেও ম্যাচের রং ঘুরিয়ে দিয়েছে, প্রচুর প্রচুর সময়। অ্যান্ড হি ওয়াজ আ ওয়ার্ল্ড কাপার। কামিংস অস্ট্রেলিয়ান ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার, এবং বলাই বাহুল্য যে গত বছর যে লিগ এবং কাপ এসছে মোহনবাগানের ঘরে, তার জন্য এই দিমিত্রি, কামিংস, এদের অবদানও কোনো অংশে কম নয়। এবার আপনি একটা মাথাভারী টিম করেছেন, এর সঙ্গে রবসন ঢুকিয়েছেন। তো তাহলে আপনি, দিমিত্রি এবং কামিংস আছে, আপনি কোচ, আপনি, আপনার সময় রয়েছে, ওদের যদিও লং টার্ম কন্ট্রাক্ট, কিন্তু আমরা তো অতীতেও দেখেছি অনেকের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক হয়েছে। তো আমার এই প্রশ্নটা জাগছিল, যদি এই ধরনের স্ট্রাইকার থাকে এবং তুমি বেঞ্চেই বসিয়ে রাখো, তাহলে এই ধরনের স্ট্রাইকারদের মোহনবাগানে রাখা কেন? তো কোটি কোটি টাকা এদের জন্য গুনতে হচ্ছে। যদি আমি কোচ মনে করি যে আমার ফার্স্ট টিমে এরা খেলার যোগ্য নয়, কারণ ওখানে তো কোনো বার নেই যে 3জন বা 4জন ফরেনার, 6জন ফরেনার ইজিলি ওরা খেলতে পারে, তাহলে বেঞ্চে কেন? আমি কোচ হিসেবে হয় তাদের পারফরমেন্সে খুশি না, বা আমি কোনো কারণে তাদের উপর হ্যাপি না, ম্যাচ জেতার জন্য আমি মনেই করছি না যে তারা যোগ্য যে আমার ফার্স্ট টিমে থাকবে, তাদের থেকে আমি আব্দুল সামাদ সাহালকে বেশি বেশি যোগ্য মনে করছি। তাহলে যে লোকটা কোটি কোটি নিয়ে বেঞ্চে বসে আছে, তাদেরকে তাহলে লাভটা কি? এটা আমার খুব প্রশ্ন, মনের মধ্যে প্রশ্ন ছিল। এক। দুই, কামিংসকে যদি যোগ্যই না হলে, তাহলে আমি 60 মিনিটের মধ্যে নামালাম কেন? ম্যাচটা জেতার জন্য সাহালিত ছিল। এবং 76 মিনিটের মধ্যে আমি সব নামিয়ে দিলাম, দিমিত্রিও নামালাম, সবাইকে নামিয়ে দিলাম, রবসনকেও নামালাম ম্যাচ জেতার জন্য। এবং ওই 76 মিনিট থেকে, এবং যে 90 মিনিটের পর যে আরো 5 মিনিট হয়েছে, অর্থাৎ এই 19 মিনিট যে খেলাটা মোহনবাগান প্রেসার দিয়েছে, সেটাই তো সেরা প্রেসার। এবং মোহনবাগান যদি এই সব ছেড়ে, অবশ্য এটা ঘটনা হয় যারা পিছিয়ে থাকে, ইন দ্য সেন্স ড্র ছিল, কিন্তু পিছিয়ে থাকা মানে ম্যাচটা মোহনবাগানকে জিততেই হতো, তাই তাকে গোল করতে হতো। এই টিমটা একটু প্রেসার দেয় লাস্ট মোমেন্টে, এটা সাইকোলজিক্যাল এফেক্ট, টেকনিক্যাল না। যে কোনো টিম যাদের গোল করার তাগিদ বেশি থাকে, তারা এই সময় সবশুদ্ধ ঝাঁপায়, এবং ডাইং মোমেন্টে এসে যারা গোলটা আটকাতে চায় তারা একটু ডিফেন্সিভ সিস্টেমে চলে যায়। তাদের বক্তব্য তখন, বাবা আর গোল করার দরকার নেই, কোনো মতে গোলের ঝাঁপ বন্ধ কর। তো তখন তারা একটা ডিস্ট্রাকটিভ ফুটবল খেলে। ইসমাইল শেষ 15 মিনিট তাই করেছে, বা 19 মিনিট তাই করেছে। কিন্তু আমার প্রশ্ন খুব মনের মধ্যে ঘুরছিল, যে আমি প্রেস কনফারেন্সে জিজ্ঞাসা করবই মলিনাকে, যে আপনি এই প্লেয়ারদের রাখতে রাজি হয়েছেন মরশুম থেকে, আপনি কোচ, আপনি তো সব ঠিক করেন, তাহলে আপনি তাদের খেলাচ্ছেন না কেন? তাহলে আপনি গোল্ডেন হ্যান্ডশেক করে নিয়ে নিতেন। তো আমি যখন প্রেস কনফারেন্সে ঢুকি, তখন অলরেডি একটা ছোট বোমা
মলিনা ফেলে দিয়েছে। আমি ম্যাচটা লিখে প্রেস কনফারেন্সে ঢুকতে একটু দেরি হয়েছিল, দুটো কোশ্চেন হয়ে গিয়েছিল, যার মধ্যে সেকেন্ড কোশ্চেনেও বলে দিয়েছিল যে আমি একজন ফরেন মিডফিল্ডার চেয়েছিলাম, সেন্ট্রাল মিডফিল্ডার হু ক্যান কন্ট্রোল দ্য গেম, মানে গ্রেগ স্টুয়ার্টের মতো, মানে জনি কাউকোর মতো, মানে ইস্ট বেঙ্গলের রশিদের মতো। আমি সেটা পাইনি, সেটা আমাকে ম্যানেজমেন্ট দেয়নি। এইটা আমি যখন আমাদের সতীর্থদের মুখে ঢুকেই শুনলাম যে এরকম একটা বক্তব্য রেখেছে, আমার মাথায় তখনই প্রশ্নটা ঘুরছিল এবং গিয়েই আমি হাত তুলি যে আমি বক্তব্য রাখবো, আমি প্রশ্ন করব। বলি না, বলে ওকে। তো আমি তখন প্রশ্নটা করি যে আপনার সম্মতিতে এই সব প্লেয়ারদের সই হলো, কামিংস, মানে সই হলো মানে আগে হয়েছিল, আপনার সম্মতিতে রইল, কামিংস রইল, দিমিত্রি পেত্রাতস রইল, এবং যখন গ্রেগ স্টুয়ার্ট চলে গেল আমরা ভাবছিলাম কোনো সেন্ট্রাল মিডফিল্ডার আসবে, আপনার রবসনের সই হলো যে একটু অ্যাটাকিং মিডফিল্ডার কাম উইঙ্গার মেনলি। তাহলে আপনি রাজি হলেন কেন এই সইটা করাতে? এবং ঠিক তখনই ধৈর্যের বাঁধ ভাঙলো মলিনার। মলিনা কিন্তু এমনি সৌম্য, শান্ত, হাসি মুখ, কেউ হাসতে হাসতে বলে দেয়। তো ফরেনাররা না অতটা মনে কথাটা রাখতে পারে না, বলেই দেয়। তো কি বললো আর কেন বললো তার ব্যাখ্যা আমি পরে দিচ্ছি। তো মলিনা বললেন যে আমি তো সই করাইনি, আমি শুধু ডিসাইড করি আমার ফার্স্ট 11 কি হবে, প্র্যাকটিস কিভাবে হবে এবং ফরমেশন কিভাবে হবে, টেকনিক্যাল ব্যাপারটা। সইয়ের ক্ষেত্রে আমি একটা ফুটবলারদের তালিকা দিই, মতামত দিই, কিন্তু সইটা করায় টিম ম্যানেজমেন্ট। আমি জিজ্ঞাসা করি নাম, যে এটা কে, কার নাম বলছেন, বললো না টিম ম্যানেজমেন্ট। এবং আমি সই করাই না, সইটা করায়, আমি মতামত দিই, কিন্তু তারপরে সিদ্ধান্তটা ওদের। আমি তো প্রমাদ গুনছিলাম শুনে, মলিনা এটা কি বলছে, এরকম কোর্ট বলছে ম্যানেজমেন্ট সই করে, আমি তো যাই না। আমার সঙ্গে সঙ্গে প্রশ্ন রাখছিল, তাহলে তুমি আছো কেন? আমি ধরুন কোনো একটা ডিপার্টমেন্টের হেড, আজকে আমি গিয়ে দেখলাম যে আমি শুধু লিখি, কিন্তু কি হবে, কোন মানে ডিপার্টমেন্টটা কিভাবে হবে, ডিপার্টমেন্টের সিদ্ধান্ত কিভাবে চলবে, কোন ম্যাটারটা যাবে কি যাবে না ফুটবলে, আমি যদি ডিসাইডই না করি, ম্যানেজমেন্টই সব চাপিয়ে দেয় বা নাই করে, আমার কোনো মতামতই না থাকে, তাহলে কি আমি পদে থাকবো? বা যে কোনো মানুষই তার ডিপার্টমেন্টের ব্যাপারে যদি তার সিদ্ধান্ত কোনোভাবে না চলে, তাহলে সে থাকবে কেন? তাই না? হয়তো তার অযোগ্যতায় থাকবে যে আমার আর কোথাও চাকরি নেই, আমি আর কোথায় কি করবো, তাই যা হবে মেনে নিতে হবে। কিন্তু তাহলে ডিপার্টমেন্টাল হেড হয় কেন? সে কোচ, একটা ডিপার্টমেন্টের হেড, সেই তো ঠিক করবে কাদের নিয়ে খেলবে। কোচদের চিরকাল এই স্বাধীনতা থাকে। আগেকার দিনে কলকাতা ফুটবল ইউনিয়ন শোনা যেত যে কর্মকর্তারা বাধ্য করতো বাঙালি কোচদের এই করুন ওই করুন, কিন্তু এখনকার দিনে সেটা হয় না, কোচ শোনে না। এখন কোচ টিম করে। আগে জানেন তো, যখন আগের ফুটবল আজ থেকে 10-20 বছর আগেও, 20 বছর আগেও যখন সুভাষ ভৌমিকরা টিম করতো, বলতো যে আমার এই প্লেয়ার চাই, এই, এটা কিন্তু সুভাষ ভৌমিক চালু করে যে আমার এই প্লেয়ার চাই, এই প্লেয়ার চাই, আগে পিকে ব্যানার্জি করতো, এই প্লেয়ার চাই, এই প্লেয়ার চাই, এই প্লেয়ার চাই, সুভাষ ভৌমিক টিম দিত। তখনকার কর্মকর্তা কেন্দ্রিক বাংলার ফুটবলে এটা মানতে খুব অসুবিধা হতো। আমরা বলতাম এই কোচ টিম করবে কেন, টিম তো করবে ক্লাব কর্তারা, এটা আগে চলতো। কিন্তু এখনকার ফুটবলে আর এটা হয় না। সেখানে মলিনা হচ্ছে স্পেন থেকে আসা কোচ, ওইরকম বড় প্রোফাইল থেকে, স্প্যানিশ ফুটবলের বড় প্রোফাইল থেকে এসছেন। সো আশাই করা যায় না যে মলিনা তার টিম পছন্দের মতো টিম ছাড়া কোচিং করছে। এটা কোনদিন হয় নাকি? মলিনা চায় না কোনো প্লেয়ার সই হয়ে বসে আছে, মলিনা চায় সেই প্লেয়ার সই হচ্ছে না, কর্মকর্তারা ম্যানেজমেন্ট নিজেদের মতো করে প্লেয়ার সই করেছে, এটা ঠিক হজম হওয়ার না। আমারও হজম হচ্ছিল না, একটা বিশ্বাসযোগ্যতার কোথায় অভাব দেখা দিচ্ছিল। মলিনা বললেন আমি আমার কোচিং স্টাফ বেছে নিয়েছি। ভাগ্যিস বলেনি যে না কোচিং স্টাফটাও আমার না, আমি আমার কোচিং স্টাফ বেছে নিয়েছি, ফার্স্ট 11 বেছে নিয়েছি, এবং কি পদ্ধতিতে খেলা হবে সেটা আমার প্ল্যানিং। তো আমি মনে মনে ভাবছিলাম তাহলে আপনি আছেন কেন? এবার প্রেস কনফারেন্সে তো সব কোয়েশ্চেন নিজে করা যায় না, এটা 1:1 কোয়েশ্চেন আনসার হলে সুবিধা, কারণ অন্যরাও প্রশ্ন করবে, আমার ক্ষেত্রে একটা কি দুটো প্রশ্ন করার জায়গা থাকে। তো মলিনা যখন এইটা আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, ততক্ষণে প্রেস কনফারেন্স রুমে আমরা যারা ছিলাম তারা ভাবছি এটা কি বলছে, তাহলে কি ও আর থাকবে না এরকম ম্যানেজমেন্টের ঘাড়ে। এখানে আমার একটা প্রশ্ন জাগলো, যখন না অ্যান্টি এস্টাবলিশমেন্ট কোনো কথা বলা হয়, কোনো কিছুতে খুব বাহবা পায় সেই লোকটা, তালিয়া পায়, আরে ভাই কেউ বলতে পারেনি ও বলে দিল। কিন্তু আপনি যুক্তি দিয়ে ভাবুন তো,
এই কথাগুলো মলিনা কেন শিল জেতার পর বললেন না? শিল জেতার পর তো বলতে পারতেন যে শিলটা জিতেছি কিন্তু আমি খুশি না, কারণ এই প্লেয়ারদের আমি সই করাইনি, ম্যানেজমেন্ট করেছে। তাহলে শিল জয়ের কৃতিত্বটা নিলেন, তখন বেশ হাত হাত নাড়লেন। এবং তিনি ম্যাচের আগের দিনই প্রেস কনফারেন্সে বলছিলেন যে শিল জয় করে তিনি প্রেস কনফারেন্সে আসছেন, একজন সমর্থক ঢুকে পড়েছিলেন তার কাছে এবং বলেছিলেন সুপার কাপটাও কিন্তু আনতে হবে। তিনি বলেছিলেন এত প্রত্যাশার চাপ আমার উপর বা মোহনবাগানের উপর। তখন বলেননি কেন সমর্থক, আমি কিছু করিনি, ম্যানেজমেন্ট তার মতো করে প্লেয়ার বেছে আমায় দিয়ে দিয়েছে, আমি কোচিং করেছি। তখন অর্থাৎ সাফল্য পেলে সব সমাধান, ব্যর্থতা হলেই অন্যের দোষ। মলিনা খুব ভদ্রলোক, আমি বারবার বলছি, অত্যন্ত অমায়িক ভদ্রলোক, কটু কথা বলেন না, কিন্তু মানুষ তো কোথাও কোথাও নার্ভ ফেল করেন। আপনি ছেড়ে দিন, গত মরশুমে যখন লিগ কাপ পাওয়া গেল তখন তাহলে বলেননি কেন যে এই প্লেয়ারদের তো সই ম্যানেজমেন্ট করিয়েছে, আমি করাইনি? কখনো কোথাও বললেন না। কিন্তু যখন বুঝলেন যে এই ডার্বিটাও আপনি জিততে পারলেন না এবং ড্র করে যেটা হলো সেটা হচ্ছে সুপার কাপের বাইরে ছিটকে গেল, সো এখন সমালোচনা শুরু হবে তার কোচিং পদ্ধতি, তার দল নির্বাচন নিয়ে। তিনি বলে দিলেন এই প্লেয়ারদের আমি সই করাইনি। আচ্ছা, ডেম্পো ম্যাচ, ডেম্পোকে একদম ছেলে খেলার মতো ভাবলেন যে আরে ইস্ট বেঙ্গল ড্র করেছে, আমি তো ধরে উড়িয়ে দেবো। তা আপনি ডেম্পো ম্যাচে সেরা অস্ত্রদের ব্যবহার করলেন না কেন? প্রশ্ন আসবে যাদের খেলালেন, অবশ্য দিমিত্রি শুরু দিয়ে খেলেছেন, কামিং শুরু দিয়ে খেলেছেন, তাহলে আপনি সেই ম্যাচে ম্যাকলারেনকে কেন ইউজ করলেন না? আপনি লিস্টন ক্লাসকে ডাগ আউটে নয়, রিজার্ভে নয়, এখন গ্যালারিতে তুলে দিলেন কেন? বিশ্রাম, কিসের বিশ্রাম? আপনার কোচিংয়ে তো প্লেয়াররা অর্ধেক সময় বিশ্রামেই থাকে। 3টে তো ম্যাচ, চেন্নাই, ডেম্পো, ইস্টবেঙ্গল ম্যাচ, ওর বিশ্রাম কি? কেন ম্যাকলারেন ওই ম্যাচটাও খেলবে না? টানা 3টে ম্যাচ ফার্স্ট টিম খেলবে, ঝড়ের বেগে ডেম্পোকে 3-4 গোল মারবে, তবে না আজকে ইস্টবেঙ্গল ম্যাচ খেলার আগে আপনার টিমের স্পিরিট তুঙ্গে থাকতো। আপনি কি করলেন? 8টা ফুটবলার বদলে দিলেন, মানবীর বাইরে, লিস্টন তো একদম গ্যালারিতেই চলে গেল, ম্যাকলারেন বাইরে। আপনি সেই নামালেন সেকেন্ড হাফে ম্যাকলারেন, শুরুতে নামালেন না কেন? শুরুতে নামিয়ে গোল করে না বসিয়ে দিতেন, আগেই কিল করে দিতেন ডেম্পোকে। আজ যদি ডেম্পো ম্যাচটা জিতে থাকতেন তাহলে তো মোহনবাগানের বিদায় হয় না। আমি আবার বলছি, মলিনা অত্যন্ত ভদ্রলোক, অমায়িক ভদ্রলোক, সুন্দর কথা বলেন, তার টেকনিক্যাল জ্ঞান নিয়ে তো প্রশ্ন করার অর্থই হয় না। মানে আমাদের মতো নন টেকনিক্যাল লোকদের, তিনি কোন ফুটবল থেকে এসছেন, অনেক তাদের মানটা অনেক উন্নত, সো যারা সোশ্যাল মিডিয়ায় বলে তারা বোকার মতো বলে, তার টেকনিক্যাল জ্ঞান নিয়ে প্রশ্ন করার কোনো অধিকার নেই। কিন্তু এই ব্যাখ্যাটা সত্যি পাই না। তো একজনকে জিজ্ঞাসা করলাম মলিনাকে ওই গোয়াতেই, যে আপনি ডেম্পো ম্যাচের পরই যে ডেম্পো ম্যাচে আপনি কি টিমটা বানালেন, মানে কেন অন্যদের খেলাননি? তখন উনি বললেন যে আমি যাদেরকে প্রথম দলে চয়ন করি আমি মনে করি তারাই সেই দিনকে সেই সময় ম্যাচ জেতানোর যোগ্য। তাহলে এরপর আর কি ব্যাখ্যা, মানে কি উত্তর দেবেন? কোচ যদি বলে দেন, কোচ যদি মনে করে যে রাম বেটার শ্যামের চেয়ে, তাহলে তো রামই বেটার। কারণ আলটিমেটলি তো কোচ গুলি খাবে, ব্যর্থ হলে গুলিটা খাবে কোচ, আর সাফল্য পেলে কাঁধে কোচকেই রাখা হয়। তাহলে যাবতীয় জেতা হারার দায়িত্বটাও তো তাকেই নিতে হবে। আপনি জিতলে শুধু সাফল্যের ভাগিদার হবেন, হারলে তার দায়ে এড়াবেন, এই দুটো তো হতে পারে না। আপনি হারলে সবার আগে আপনার চাকরি যাবে, প্লেয়ারদের চাকরি যায় না, প্লেয়ারদের লং টার্ম কন্ট্রাক্ট থাকে। হারলে কোচের চাকরি যায় পৃথিবীর সর্বত্র, আর জিতলে সবচেয়ে বেশি বন্দিত তার সাংবাদিক সম্মেলন, তার ইন্টারভিউ সেই কোচই দেয় এখনকার ফুটবলে। তো কোচকে দিয়ে দায়ভার নিতে হবে। তো কোচ বলছে যে আমি আমার যাদের বুঝি তাদেরকেই খেলাই, এবং একটা কথা বলে গিয়েছিলেন সেদিনকে কিন্তু, যে দলটা ব্যর্থ, শুধু স্ট্রাইকার নয়, এবং সেই ব্যর্থতার দায়ভার আমিও নেব। আমার ভালো লেগেছিল ডেম্পো ম্যাচের গোল করতে না পারার দায়ভারটা তিনিও নিচ্ছেন। তিনি বলেছেন আমি কোচ, আমার প্লেয়াররা যদি গোল করতে একটা না পারে তার দায়ভার তো আমারও পড়ে। সেই অবধি ঠিক ছিল। তাহলে ডার্বিটা ড্র করে ওই সুপার কাপ দিয়ে ছিটকে যাওয়ার পর এটা কি বললেন মলিনা, যে সইয়ে তার কোনো ভূমিকা নেই, তিনি বক্তব্য রাখেন, এবার দায়িত্ব মানে সিদ্ধান্ত নেয় মোহনবাগান ম্যানেজমেন্ট, সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট? এটা হয় নাকি? কোচ কিভাবে একটা টিম তালিকা তৈরি হয়? কোচ এ বি সি 3টে অপশন দেয়, যে এ না পাওয়া গেলে বি, বি না পাওয়া গেলে সি, এতেই ঝাঁপানো হয়। অনেক সময় এরা এমন টাকা চায় বা তার শিডিউল এমন থাকে যার সঙ্গে ম্যাচ হয় না,
তখন বিতে যেতে হয়, তখন সিতে যেতে হয়। এবার যদি সি প্লেয়ার পায় তখন কোচ বলতেই পারে আমি এ চেয়েছিলাম, কিন্তু আরে তাকে পাওয়া সম্ভব হলে তো পেতে হবে। মোহনবাগান সুপার জয়েন্ট ভারতবর্ষের সেরা সেরা প্লেয়ারগুলোকে টাকা দিয়ে তুলে রেখে দিয়েছে। কোনো টিমে আইএসএল এর ম্যাকলারেনের মতো স্ট্রাইকার আছে, তিনজন বিদেশি বিশ্বকাপার মোহনবাগানের অ্যাটাকিং লাইনে। যখন প্রথম রফসানের সই হয়েছিল সত্যি একটু ঘাবড়ে গেছিল। আমি সংবাদ প্রতিদিনে খবরটা করেছিলাম যে রফসানকে, ব্রাজিলিয়ান রফসানকে সই করছে মোহনবাগান। অনেকে বিশ্বাস করতে চাননি। আমাদেরই মোহনবাগানের আগেকার কিছু কর্তা বা ক্লাবেরই কর্তা বা মানে একটু পেছন দ্বিতীয় সারি কর্তা, তারা আমাকে ফোনও করেছিল এটা রফসান লিখলে কি করে তুমি, কারণ রফসান তো অ্যাটাকার কাম উইঙ্গার, তাহলে গ্রেগ স্টুয়ার্টের বিকল্প কি করে রফসান হবে, এটা বলেছিল। আমারও অবাক লেগেছিল, কিন্তু খবরটা তো খবরই। আর আমি যদি ইফ আই গেট আ নিউজ যে রফসান সই করছে মোহনবাগানে বসুন্ধরা কিংসের, তাহলে আমি সেটাই করব। ভালো মন্দ তো কোচ ঠিক করবে, কিন্তু প্রশ্ন দাঁড়িয়েছিল চারজন অ্যাটাকার চলে নিয়ে নিল একটা ফরেনার, তাহলে বাকিদের কি করবে? আমার সেন্ট্রাল মিডফিল্ডারটা কোথায়? আপুইয়া এবং ওই অনিরুদ্ধ থাপার উপর ভরসা করে অন্যদিকে টিমের যখন ফরেনার স্ট্রং ফরেনার মিডফিল্ডার রয়েছে, তখন আমাকে আপুইয়ার অনিরুদ্ধ থাপার উপর ভরসা করে চলতে হবে। রিপ্লেসমেন্ট দীপক টাংরি, যে ডিফেন্সিভ কোয়ালিটি বেটার, অর্থাৎ দুই স্টপারের মাথায় ডিফেন্সিভ মানে পেন্ডুলামের মতো দোলে ডিফেন্ড করে, গুড ট্যাকলার দীপক টাংরি, আর রয়েছে অভিষেক। এ দিয়ে তো আর সব ম্যাচ যেতে যায় না। তাই হলো। গ্রেগ স্টুয়ার্ট নিয়ে একটা তথ্য দিই, গ্রেগ স্টুয়ার্টের বিদায়টা নিয়ে। এটা অনেকে বলছেন কোচ ছেড়ে দিয়েছেন এই দিয়েছেন, আমার মনে হয় এটা ঠিক নয়। গ্রেগ স্টুয়ার্ট যখন মুম্বাইতেও ছিল তখনও কিন্তু মাঝপথে মুম্বাই ছেড়ে চলে গিয়েছিল। গ্রেগ স্টুয়ার্টের এজেন্ট আমার খুব কাছের লোক, বন্ধু, তার মুখেই আমি শুনেছি গল্পটা, যে গ্রেগ স্টুয়ার্ট খুব হোমসিক ফিল করে। গ্রেগ স্টুয়ার্ট থাকতে চায় না আর। গ্রেগ স্টুয়ার্টের প্রাথমিক লক্ষ্য ইংল্যান্ডে খেলা, যদি পেয়ে যায়, আর না হলে সে স্কটল্যান্ডে নিজের দেশে ওখানে গিয়ে খেলবে। আর ভালো লাগছে না ওর কলকাতা, ও হোমসিক ফিল করছে। তো গ্রেগ স্টুয়ার্ট নিজেই কিন্তু থাকতে চায়নি। আচ্ছা, গ্রেগ স্টুয়ার্ট থাকবে কি থাকবে না, এই দায়িত্বটা গ্রেগ স্টুয়ার্টের উপরেই ছেড়ে দেওয়া হয়েছিল। তো গ্রেগ স্টুয়ার্টের এজেন্ট আমাকে নিজে বলেছে, এবং গ্রেগ স্টুয়ার্ট তখন জানায় যে সে থাকতে চায় না। যখন সে থাকতে চায় না তখনই কিন্তু তার অপশন খোঁজা হয়েছে। গ্রেগ স্টুয়ার্ট নিজে থাকতে চাইলে তাহলে কিন্তু তাকে সরানো হতো না। কোচ তাকে বের করে দিয়েছে গ্রেগ স্টুয়ার্টকে, এটা আমার মনে হয় এটা ঠিক তথ্য নয়। কিন্তু রবসনে যদি মলিনা বেঁকে বসতেন যে না আমি রবসন নেবই না, আমি জানি না ম্যানেজমেন্ট জোর করে ওনাকে বাধ্য করতো, আমি জানি তার তো অপশন ছিল না আমি কোচিং করব না, বলেননি তো, তাহলে এখন কেন বলছেন এরকম? তাহলে কি তিনি চাপে পড়ে? তাতে মলিনা বলেছেন, জিজ্ঞাসা করেছিলেন আপনি কি চাপে পড়ে গেছেন, বলেছেন না এগুলো আমার ট্যাকল করা অভ্যাস আছে, এটা সাফল্য আর ব্যর্থতার উপর ডিপেন্ড করে। একদমই তাই। যখন মোহনবাগান সাফল্য পেয়েছে এই সমর্থকরা বলেছে মলিনার মতো কোচ হয় না। আজকে যেই ব্যর্থ হচ্ছে পরপর, তখন আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় কি করলে ভালো হতো আর কি করলে ঠিক না, মলিনাকে কোচিং নিয়ে প্রচুর জ্ঞান দিচ্ছে সবাই, যে বলে কোনোদিন পাওয়া যায় না। এটাই জীবনে একটা মলিনা ফিলও করে যে আমি ব্যর্থ হলে চাপ হবেই, সফল হলে ওকে। কিন্তু ব্যর্থতার চাপ যে তিনি সত্যি নিতে পারলেন না, তার প্রমাণ যে অজুহাত হিসেবে ম্যানেজমেন্টের উপর দায় চাপিয়ে দিলেন আমি সই করাইনি। আচ্ছা, সোজা কথা, তুমি সই করাওনি, তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, তুমি নিলে কেন? কোচিং করলে কেন? কোচিং এর সময় তোমায় কোথাও ক্লজ লিখে দিয়েছিলে কন্ট্রাক্টে যে এগুলো কিন্তু আমি প্রেস কনফারেন্সে বলবো যে এগুলো আমার না? বলনি তো। বা এই টিম ব্যর্থ হলে তার দায় আমার দেওয়া যাবে না, তুমি তো হাসি মুখে নিয়ে নিয়েছো। যদি তুমি কোচিং করতে রাজি হও তার মানে ধরেই নিতে হবে যে তুমি এই শর্তে রাজি। আর যদি তুমি তারপরেও করিয়ে পরে বলো এটা তো ঠিক না, তাহলে তুমি আগে বলনি কেন? তুমি ডেম্পো ম্যাচটাই তো তুমিই টিম নামিয়েছো, সেটা টিম নামাওনি কেন ঠিক করে? তোমার মনে হয় কামিংসের চেয়ে সাহাল বেটার পজিশনে আছে? আজকে তো আমরা দেখলাম ইস্টবেঙ্গল ম্যাচটা যে সাহাল কি ফুটবলটা খেলেছে। আজকে সুভাশিস বোস কতটা স্লো হয়ে গিয়েছে। আমার তো মনে হয় এই টিমটা খোল নলচে বদলাতে হবে মোহনবাগানকে। এবার আসছে আসল জায়গায়, কবে বদলাবে? আমি একজন ইউটিউবারের দেখছিলাম সুপার কাপ চলাকালীন, হাসিও পায়। সে বলছে সপ্তম বিদেশি, সে গলা মানে চড়িয়ে বলছে একজন ইউটিউবার, যে সপ্তম বিদেশির সঙ্গে কথা বলে ফেললো মোহনবাগান, বার্সেলোনায় খেলেছেন এই লেভেলে। তা আমি মোহনবাগান ম্যানেজমেন্টেরই একজন শীর্ষকর্তা গোয়া ছিল, তাকে বললাম আরে তোমরা তো শেষে সপ্তম বিদেশিও নিয়ে নিচ্ছে। সেও হো করে হাসলো। মোহনবাগান খেলবে কোথায় সেটা ঠিক নেই, এরপরে আদৌ এবছর আর ফুটবলটা হবে কিনা ঠিক নেই, আর সেই ইউটিউবার চিৎকার করছে সপ্তম বিদেশির সঙ্গে কথা হয়ে গেল।
তো মোহনবাগান খেলবে কোথায়? প্লেয়ারদের অনির্দিষ্টকালের জন্য ছুটি দেওয়া হয়েছে। আমি মুম্বাইয়ে বসে আছি, এফএসডিএল এর অফিস এখান থেকে বান্দ্রা কুর্লা গাড়িতে গেলে ওই মিনিট 25-30 এতটা দূরত্বে। তার মানে 25-30 দূরত্বে বসে ওই কর্তারা ঠিক করছেন যে এফএসডিএল আবেদন করবে কিনা বিডার হিসেবে আইএসএল এর জন্য। তো এখন 2-3টে ব্যাখ্যা। এক, যে প্রশ্নগুলো করেছে তার উত্তরে এফএসডিএল কে যা জানিয়েছে টেন্ডার কমিটি, যে 37.5 কোটি টাকা দিতেই হবে, কমানো যাবে না। রেলিগেশন নিয়ে আপত্তি ছিল এফএসডিএল এর, তাতে বলেছে যে এটা কোর্টের অর্ডার, এবং বাকি অনেকগুলো প্রশ্নের উত্তর বলেছে গভর্নিং কাউন্সিল ডিসিশন নেবে। অর্থাৎ তিনটেই, যে তিনটে এফএসডিএল চায় না হোক, 37.5 কোটি টাকা দিতে বা রেলিগেশন বা সিদ্ধান্ত সব গভর্নিং কাউন্সিল নেবে, সেই তিনটেই ওরা বলেছে না, চেঞ্জ করা যাবে না। এবং 189-90টার মতো কোয়েশ্চেনের আনসার দিয়েছে, যেটাতে খুব একটা সুখকর হয়নি এফএসডিএল এর জন্য, যতদূর আমি জানি। আজকে রোববার, আজকে 2 তারিখ, 5 তারিখ লাস্ট ডেট। আমার ধারণা যদি আবেদন করে তাহলে 5 তারিখ সকালেই করবে। অন্যরা করবে কিনা আমি জানি না, চান্সেস কম। সবাই তাকিয়ে আছে সেই জন্য এফএসডিএল এর দিকে, কারণ যে শর্তগুলো টেন্ডারে দিয়েছে এটা এফএসডিএল ছাড়া এটা মেটানো খুব ভারতীয় কোনো কোম্পানির পক্ষে অসম্ভব, যদি না বিদেশি কোনো কোম্পানি আছে। এই জার্মান কোম্পানি সুপার সাব আছে, যেটা ওই স্পোর্টস 5-এর কোম্পানি, তাতে দীপক সিং বলে একজন ছিলেন, এতদিন উনি সাফের মার্কেটিংটা দেখতেন, এখন অবশ্য ছেড়ে দিয়েছেন। সবাই ভেবেছে দীপক সিংই বোধহয় আবেদন করেছে। হ্যাঁ, এটা বাংলাহিলের দীপক সিং না, কিন্তু এটা হচ্ছে গিয়ে ওই স্পোর্টস 5-এর দীপক সিং, সে ছেড়ে দিয়েছে এখন। তো যাই হোক, সুপার সাব কি করবে আমি জানি না, তাদের অত কোয়েশ্চেন আনসারও কিছু ছিল না, টেন্ডার দিয়ে কোনো কোয়েশ্চেনও করেনি। ফ্যানকোট করেছে, ফ্যানকোটকে বলা হয় রিলায়েন্সেরই ছোট ছেলে আর কি। এটা হয়তো ডামি দিয়ে, কিন্তু কেউ বিট করেছে নাকি জানা যায় না। মোস্ট প্রবলি যারা বিট করবে বা এফএসডিএল যদি করে, সেটা 5 তারিখ সকালে অনলাইনে করবে, কারণ এত তাড়াতাড়ি করবে কেন? 5 তারিখে বিডের লাস্ট ডেট। ইটস ভেরি ডিফিকাল্ট এফএসডিএল করবে কি করবে না, আমার মনে হচ্ছে ভেরি ডিফিকাল্ট। আমি আপনাদের হয়তো 2 দিনের মধ্যে জানিয়ে দেবো, 2 দিনের মধ্যে হয়তো জানিয়ে দেবো যে এফএসডিএল বিট করছে কি করছে। আজকে 2 তারিখ, হয়তো 4 তারিখে একটা ভিডিও বের করে প্রকাশ করবো, তাতে বলে দেবো এফএসডিএল বিট করছে কি করছে না। আমার এখন অবধি মনে হচ্ছে ওদের করা খুব টাফ। যদি না করে, যদি কোনো বিডেই কেউ এলো না 5 তারিখে দেখা গেল, তাহলে কি হবে? তাহলে কি ভারতীয় ফুটবল বন্ধ হয়ে গেল? সেক্ষেত্রে দুটো অপশন আমার মনে হয় থাকছে। আমি এটা পূর্ণাঙ্গভাবে 4 তারিখে আলাদা ভিডিও করে বলবো, তার আগে বলি, এক, তাহলে আউট অফ ট্র্যাকে গিয়ে আবার এফএসডিএল এর সঙ্গে বসে একটা রিনিউ করা, যেটা এফএসডিএল আগে শর্ত দিয়েছিল এখন ফুটবল চালানোর জন্য। কারণ যদি 5 তারিখেও সমাধান না হয়, তারপরে যে কোম্পানি আসুক, এত দ্রুত এফএসডিএল ছাড়া এত দ্রুত এবছর আইএসএল চালু করতে পারবে না। ইনফ্রাস্ট্রাকচার রেডি করা, তার ব্রডকাস্টিং পার্টনার ঠিক করা, লটারি করা, মানে ক্রীড়াসূচি তৈরি করা, এগুলো ভেরি ডিফিকাল্ট এফএসডিএল ছাড়া কারো। এফএসডিএল যারা যতদূর শোনাচ্ছে, তার বিভিন্ন ভেন্ডারদেরও বলেছে যে 10ই জানুয়ারির আশেপাশে শুরু হতে পারে, আপনারা রেডি থাকবেন। তার যারা এফএসডিএল এর যারা ছেলে ছিল, যারা ছেলেমেয়েরা ছিল, যারা এই আইএসএলটা দেখতো, তারা প্রত্যেকে চাকরিতে বহাল আছে, প্রত্যেকের কিন্তু ফিক্সচারও রেডি আছে। 2 সেকেন্ডের ব্যাপার ওদের ফিক্সচার রেডি করতে, কিন্তু তার আগে সিদ্ধান্ত নিতে হবে এফএসডিএল করবে কি করবে না। হতে পারে বিটটা কিছু হলো না, আউট অফ ট্র্যাক বসে এফএসডিএল এর সঙ্গে কন্ট্রাক্ট রিনিউ করতে পারে, যে আর কেউ যখন মানে আবেদনই করলো না টেন্ডারে, তখন এআইএফএফ চাইলে কারোর সঙ্গে বসতেই পারে। এটা একটা হতে পারে। আরো একটা হতে পারে কি, যে ফেডারেশন বলতে পারে যে ঠিক আছে, আগেও তো এফএসডিএল ছিল না, আগেও তো আইএসএল হয়নি 15 বছর আগে, তো ঘরোয়া লিগ তো হতোই, আই লিগ হতো, তো একটা সেই আই লিগের মতো একটা চালু করা হোক টুর্নামেন্ট, সেখানে সব ক্লাব খেলবে, তাহলে আর কাউকে লাগবে না। কিন্তু এখানে ক্লাবগুলো প্রশ্ন তুলেছে, এরকম একটা টুর্নামেন্ট চালু করতেই পারেন ফেডারেশন কর্তারা, কিন্তু সেখানে টাকাটা কে ঢালবে, কোন টাকায় হবে? ডিসেম্বর অব্দি তো রিলায়েন্সের টাকা আছে 50 কোটি টাকা, তারপরে তো নেই। আর এটা জানুয়ারির আগে শুরু হবে না সেই লিগটা, সেখানে টাকাটা কে দেবে? ব্রডকাস্টিং পার্টনার কে হবে? আর এই চেন্নাই, জামশেদপুর এফসি, ওড়িশা তো আগেই এরা খেলবে তো, ইস্টবেঙ্গল খেলবে, মোহামেডান খেলবে, কারণ এরা সমর্থক বেষ্টিত ক্লাব। ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলো হচ্ছে ওনার মালিকানাধীন ক্লাব। রিলায়েন্স না থাকলে, যারা রিলায়েন্সের ভরসায় এসেছিল, তারা খেলবে তো? সেরকম নানা প্রশ্ন আছে। সুতরাং মোহনবাগান কোথায় খেলবে আর এই বছর ভারতীয় ফুটবলে, যদি টুর্নামেন্টে প্ল্যাটফর্মটাই না থাকে? কেউ জানে না, তো খেলবেটা কোথায়? তাহলে আপনার আজকে তড়িঘড়ি করে একটা ম্যানেজমেন্টের নামে কোচ বলে দিল, কোচকে আমি স্যাক করতে যাবো কেন? স্যাক করার এই যে কালিমা, এটা আমি হাতে কেন মাখবো? কারণ ফুটবলটাই যদি না খেলা হয়, তাহলে আর কোচকে স্যাক করে দরকার কি? অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে ফোর্স মেজারমেন্ট করে।
প্রাকৃতিক বিপর্যয় অন্য কিছু দেখিয়ে তো ফুটবলই নেই দেশে, তাহলে কি করে হবে খেলা? আজকে যদি স্যাক করতে চায় তার তো কন্ট্রাক্ট 1 বছরের আছে, তাকে তো তাহলে ওই কম্পেনসেট করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। আর যদি ফুটবলটাই না হয় তাহলে তো এমনি গোল্ডেন হ্যান্ডশেক হয়ে গেল, তাহলে কেউ কাউকে ছাঁটাইও করলো না, কিছুই হলো না। তাহলে আমাকে অ্যাটলিস্ট 5ই নভেম্বর যে বিডের লাস্ট ডেট আইএসএল, সেটা অবধি দেখতে হবে। 6 তারিখে জানা যাবে একটা কিছু যে কোন দিকে এগোচ্ছে। আমি আপনাদের আশা করি ওটা 4 তারিখেই জানিয়ে দিতে পারবো, আশা করছি একটা ভিডিও করে, যে ভারতীয় ফুটবল আদৌ কোন দিকে যাচ্ছে। তো যদি খেলার দিকে যায়, আমার ধারণা কিছু না হলে ফেডারেশন একটা টুর্নামেন্ট করতে চাইবে ক্লাবগুলোকে বসে, কিন্তু ক্লাবগুলো খেলবে নাকি ঠিক নেই, যাই না। তো যদি কোনো খেলার দিকে যায় তখন তো মলিনার কথা ভাবা হবে, কারা খেলছে অপোনেন্টে সেই টুর্নামেন্টে, কোনো উইক টিম নাকি মলিনা দিয়েই চলে যাবে নাকি, না আরো প্লেয়ারও ছাড়া হবে, সেগুলো পরের সিদ্ধান্ত। আপাতত যেটা ম্যানেজমেন্ট ভালোভাবে নেয়নি, কর্পোরেট লেভেলে এইভাবে আপনি ম্যানেজমেন্টের বিরুদ্ধে আঙুল তুলবেন এবং যখন সাফল্য পাবেন তখন তুলবেন না, যখন ব্যর্থ হবেন তখন ম্যানেজমেন্টের দোষ, এটা তো নেওয়া যেতে পারে না। ওটাই সন্দীপ নন্দী যেরকম কেস খেলো আর কি, যে কর্পোরেট যুগে এইভাবে তুমি চাকরি নাই করতে পারো, কিন্তু ভেতরে ম্যানেজমেন্টের বিরুদ্ধে এইভাবে তুলে একটা গন্ডগোল পাখি দেওয়ার চেষ্টা। এবং সন্দীপ নন্দী বলেছিল যে অস্কার বুঝো ব্যর্থ হবে, আলটিমেটলি সফল হয়ে চলে গেল। তো পারফর্মারদের নিয়ে কখনো শেষ কথা বলতে নেই, পারফর্মাররা আপনাকে যে কোনো সময় বোকামো বানিয়ে দেবে। কোনো সময় আপনার কথা মিলে যেতে পারে, কোনো সময় মিলবে না, না মেলার চান্সই বেশি থাকে, যে এই প্লেয়ারটা আর পারবে না, দেখা গেলো পরের দিন গোল করে বসে আছে। আমি গ্যারান্টি দিচ্ছি মলিনাকে দিয়ে আপনি আজকে কথা বলছেন, কাল যদি একটা টুর্নামেন্ট খেলে চ্যাম্পিয়ন হয়ে যায় আবার ঘাড়ে করে নাচবেন। এই অস্কার বুজোর কি হাল ছিল প্রথম ম্যাচে রেমকোর সঙ্গে ড্র করে, যে পেরেছে যা পেরেছে, সে প্রাক্তন ফুটবলার থেকে সমর্থক থেকে অস্কার বুজোর থেকে সবাই ভালো কোচিং করিয়েছিল ফেসবুকে, এখন বলছে অস্কার বুজোর মতো কোচই হয় না। তো সোশ্যাল মিডিয়া আজকে শেয়ার বাজারও এত ওঠানামা হয় না, যা সোশ্যাল মিডিয়ায় কোনো পারফরমারদের সম্পর্কে ইমিডিয়েট ডিসিশন দিয়ে দেওয়া হয়। কি করা যাবে, আমরা সকলে সোশ্যাল মিডিয়ার সঙ্গী, করতেই হয়, শুনতে হয়। তো প্লেয়াররা কোচরা অনেক কুল থাকে। অস্কার বুজোর মতো উত্তেজিত কোচ, অস্কার বুজো প্রচন্ড এক্সাইটেড কোচ, মানে অস্কার বুজো দেখতে থাকে, মানে কোন মিডিয়ায় কি বেরিয়েছে, কোন কাগজে কি, এগুলো আগে করিম বেঞ্চারিফা করতো। যেদিনকে ডার্বি তার আগের দিন ম্যাচের প্র্যাকটিসে, আমার সঙ্গে তুল কালাম অস্কার বুজো, কোন রিপোর্ট নিয়ে সে বলছে একটা আমার। এবার যে জিতে গেল, আমি কোচকে বললাম অস্কারকে, অস্কার তুমি প্রচন্ড ভালো মানুষ, বাট তুমি সাকসেস দিতে পারলে না, ইস্টবেঙ্গল সাপোর্টাররা তোমাকে কোনোদিন মাথায় তুলে নাচবে না, তুমি প্রচন্ড খারাপ মানুষ, কিন্তু তুমি সাকসেস দাও, আই হ্যাভ টু রাইট যে অস্কার ইজ দ্য বেস্ট কোচ। তো তোমার থাকা উচিত একমাত্র যোগাযোগ এটাতেই, যে তুমি সাফল্য দিতে পারছো না ব্যর্থতা দিচ্ছ, তুমি সফল না ব্যর্থ, ব্যাস। তোমার সঙ্গে কারো ব্যক্তিগত কোনো রিলেশন কেউ রাখতে চায় না, তুমি কারো রিলেটিভ নাও, তুমি কোচ, আমি সাংবাদিক, কেউ সমর্থক। তো তুমি সফল হলে আমি লিখবো তুমি সফল, তুমি ব্যর্থ হলে আমি সমালোচনায় কচু কাটা করবো, তোমাকে কিচ্ছু যায় আসে না। এটা আমার পেশার প্রতি দায়বদ্ধতা। সিমিলারলি মলিনার প্রতিও আমরা সমালোচনা একদম আমি কচু কাটা করেছি, যে হতে পারে না তুমি কামিন্সকে এরম বসিয়ে রাখবে, যে ম্যাচটায় মোহনবাগানকে জিততে হবে 60 মিনিট অব্দি বসিয়ে রাখবে, হতে পারে না। তো সেরকম অস্কার খুব উত্তেজিত হওয়া কোচ, কিন্তু মলিনা কুল, সবসময় হাসছে, শান্ত, এবং সে জানে যে চাপ কি করে হ্যান্ডেল করতে হয়। সেই ভদ্রলোক চাপের মুখে এইভাবে ভেঙে পড়লো, তার মানে ভেতরে যে কি ঝড় চলছিল বোঝাই যায়। এবার যদি মলিনা থাকে কি হবে, ম্যানেজমেন্ট তাকে বিশ্বাস করে না, কেন মলিনার ভবিষ্যৎ অন্ধকারে, টুর্নামেন্টটা যদি এখনই কিছু থাকতো, হয়তো এখনই বসে ওর সঙ্গে আলোচনায় বসতো মোহনবাগান ম্যানেজমেন্ট, যে ও কি বলতে চেয়েছে। এইভাবে তো হট করে স্যাকলেটার হয় না। এখন মোহনবাগানে হয়েছিল স্ট্রিপ ডার্বি, একটা টুর্নামেন্ট খেলে চাকরি গেছিল, সেটা হচ্ছে পুনেতে ফেডারেশন কাপ। সে বছর মোহনবাগানের স্ট্রাইকিং লাইনটা ভাবুন, ব্যারেটো, ওটা ফকেলি প্রথম বছর, এবং সুনীল ছেত্রী, এই তিনটে ফরওয়ার্ড লাইন নিয়ে ফেডারেশন কাপে পুনেতে আমি ছিলাম, ওই গল্প একদিন বলবো। এই তিনজন কি হয়েছিল, ব্যারেটো, ওডাফা, সুনীল ছেত্রী নিয়ে 3টে ম্যাচ হেরে বিদায়। অঞ্জন মিত্র বাড়ি যাওয়ার সময়, মানে কলকাতা ফেরার সঙ্গে সঙ্গে 3টে ম্যাচ থেকে চাকরি খেয়ে নিয়েছিল। এখন আর সেভাবে হয় না। এখন তার সঙ্গে বসবে মোহনবাগান ম্যানেজমেন্ট, তার কথা শুনবে যে সে কি বলতে চেয়েছে। ম্যানেজমেন্টের বিরুদ্ধে একটা মিথ্যে অভিযোগ করে চলে গেল এতদিন বলা, এবং মলিনা যেখানে বলছে যে মোহনবাগান 1 নম্বর দল, ভারতবর্ষের সব দল তাদের হারাতে চায়, তাহলে সেই দলটাকে তো ভালো দল নিজেই বলছে। আজকে ভারতবর্ষের সব দল বলে যে মোহনবাগানের মতো শক্তিশালী দল নেই, এইরকম সব তারকা প্লেয়াররা, তো তাদের দলটা তো তাহলে ম্যানেজমেন্ট ভালোই করেছে, তুমি কোচিং করতে পারছো না, দোষটা ফেলে দিচ্ছ ম্যানেজমেন্টের কাছে। তো ম্যানেজমেন্ট
নিশ্চয়ই এটা ভালোভাবে নেবে না। এক, এই যখন মলিনা বলছে যে আমি প্লেয়ার চেয়ে পাইনি এবং যেরকম মিডফিল্ডার চেয়েছি পাইনি এবং আমার এই প্লেয়ারদের আমি সই করেনি, অর্থাৎ তুমি কাদের প্রতি অনাস্থা প্রকাশ করলে? তার তোমার টিমের প্লেয়ারদের উপর। একটা কোচ ততটাই ভালো যতটা তার প্লেয়ার ভালো, একটা কোচ ততটাই ভালো যত তার ড্রেসিং রুম ভালো। এরপর প্লেয়াররা সম্মান করবে কোচকে? এটা আগের জমানা হলে এতক্ষণে, যদি এটা সুব্রত ভট্টাচার্য হতো, প্রশান্ত ব্যানার্জি হতো, সুভাষ ভৌমিক হতো প্লেয়ার, এতক্ষণে বিবৃতির ফোয়ারা দিয়ে দিয়েছে কেউ একটা কেউ, আলভিটো ডিকুনা হতো বা রহিম নবী তো এতেই যা দিয়ে যাচ্ছে, যদি হতো এরকম। ও তো কলকাতা পা দেওয়ার সঙ্গে সঙ্গে প্লেয়ারদের রিয়াকশন আসতে শুরু করতো যে কে কোচ, কোচের থেকে আমি বেটার বুঝি, এইসব নানা রকম হতো। তো মলিনার ভাগ্য ভালো, প্লেয়াররা মুখ খোলেনি, কিন্তু তারা কি সব খবর জেনে যায়নি ড্রেসিং রুমে যে কি হচ্ছে? তারা যে যার দেশে ছুটি কাটাতে গেছে, বিদেশিরা ঠিক আছে, কিন্তু যদি ফেরেও, যদি কোনদিন টুর্নামেন্ট হয়, আইএসএল হয় বা অন্য কিছু হয়, খেলতে ফেরেও, তারা আর এই কোচকে সম্মান করবে মনে হয়? মানে এই টিমটাকে আর হ্যান্ডেল করতে পারবে মলিনা? প্লেয়াররাই তো আর তার সঙ্গে নেই, প্লেয়াররা নেই, ম্যানেজমেন্ট নেই, তাহলে তিনি চালাবেন কি করে? এরকম হতে পারে যে এখন যেহেতু টুর্নামেন্ট নেই, যদি টুর্নামেন্ট হতো, মলিনাও শান্ত হওয়ার সময় নিয়েছেন। হিট অফ দ্য মোমেন্টে অনেকে অনেক রকম হয়ে যায়, আবার সব শান্ত হয়ে যায়। তাতে মলিনাও হয়তো ভেবে চিন্তে একটা ব্যাখ্যা দেবেন যে তিনি কি বলতে চেয়েছেন বা তিনি কি চান। কিন্তু এই জায়গা থেকে বাউন্স ব্যাক করা মলিনার কিন্তু কঠিন আছে। এখন উনি ম্যালডিভস গিয়েছেন ফ্যামিলি নিয়ে ঘুরতে, কারণ সামনে সত্যি কোনো লক্ষ্য নেই। মলিনা যেটা বলছিল যে আমি জানি না যে আমার টিমটাকে তৈরি করব সামনের টুর্নামেন্টটা কি। আমার প্ল্যান যদি জানি যে এত তারিখ দিয়ে আইএসএল শুরু, তাহলে আমি একটা এতদিন ধরে প্র্যাকটিসে ডাকবো। আরেকটা কথা, এইবার কিন্তু আপনি সুপার কাপের আগে কিন্তু প্র্যাকটিসের সময় পেয়ে গিয়েছিলেন। আপনি ডুরান খেলেছেন, শিল্ড খেলেছেন, এফসির ম্যাচ খেলেছেন, ঘরের মাঠে খেলেছেন, তো তাহলে তো আপনি সুপার কাপের আগে সময় পেয়ে গেছেন। আর রোজ এই কালো কাপড় দিয়ে দরজা বন্ধ করে যে কি প্র্যাকটিস হয়, তা সেই দরজা বন্ধের প্র্যাকটিসে যদি এই পারফরমেন্স দেখা যায়, তাহলে প্রশ্ন উঠতে পারে দরজা বন্ধ করে কি আপনি কি প্র্যাকটিস করান না ঠিক করে, যাতে আমরা দেখে ফেলতে পারি সংবাদ মাধ্যম বা সমর্থকরা যে ভুলভাল প্র্যাকটিস হচ্ছে, তাই কি তিনি দরজা বন্ধ করে দেন? মানে অনেকে থাকে না যে আমার ব্যর্থতা বাবা কেউ যেন না দেখতে পারে, তাই আমি সব দরজা টরজা বন্ধ করে রাখি। কিন্তু খেলাটা তো হবে মাঠে। আমি আপনার প্র্যাকটিসের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলতে চাই না, আমি দেখতে চাই খেলার ফল, খেলার রেজাল্ট এবং খেলার মান। সেখানটা ইফ আই এম নট হ্যাপি, তার মানে ধরে নিতে হবে আপনার প্রস্তুতিতে গলদ ছিল। আপনি সারাদিন বই পড়েছেন কি পড়েননি কিচ্ছু যায় আসে না, কিন্তু যদি রেজাল্টে দেখি আপনি শূন্য পেয়েছেন, তাহলে তো ধরে নিতে হবে আপনি সারা বছর পড়েননি, পড়ার ভান করেছেন মাত্র। আপনি দরজা বন্ধ করে প্র্যাকটিস করেন না, প্র্যাকটিসের ভান করেছেন মাত্র। আপনার টিম আপনি বলছেন ইমপ্রুভ করতে হবে, ইমপ্রুভ করতে পারে আপনারই তো ফিজিক্যাল ট্রেনার। আপনি তো বলছেন যে আপনার কোচিং স্টাফকে আপনি ঠিক করেছেন। সো তা দায়টা কাকে দেবেন? অ্যাটলিস্ট বলেননি যে কোচ, যে ফিজিক্যাল ট্রেনারটাকেও আমার ম্যানেজমেন্ট দিয়েছে, এইটা অন্তত তিনি বলেননি। তাহলে দায় তো নিজেকেই নিতে হবে। হয় মলিনা এখান দিয়ে নিজেও রিজাইন করতে পারে যদি দেখেন এই টুর্নামেন্ট শুরু হচ্ছে, কারণ মলিনাও জানে না কবে টুর্নামেন্ট শুরু। যদি টুর্নামেন্ট শুরু না হয়, তাহলে কিন্তু কেউই কোনো পক্ষই কেউ কাউকে ছাড়াছাড়ি করাবে না, অটোমেটিক্যালি সব কন্ট্রাক্ট ক্যান্সেল হবে। তো সবাই তাকিয়ে আছে ভারতীয় ফুটবলের ভবিষ্যতের দিকে। আইএসএল হবে না আই লিগের মতো টুর্নামেন্ট হবে, সব 5ই নভেম্বরে, সব 6ই নভেম্বরে, এখন 5ই নভেম্বর বিট দেখা গেল আর 6 নম্বরে সব ফাইনাল হয়ে গেল, এরকম তো হতে পারে না। ধীরে ধীরে, সো নভেম্বরের এন্ড অব্দি, আমার ধারণা 3rd উইক অব্দি এইসব টানা হ্যাচড়া চলবে। আর যদি 5 তারিখে বিট খুলে দেখা যায় এফএসডিএল বিট করে বসে আছে, তাহলে তো হয়েই গেল, বোঝাই গেল যে আইএসএল শুরু হবে এন্ড অফ ডিসেম্বর কি 10 জানুয়ারি ফলে এইসব জায়গা দিয়ে। তো আগে আমরা আইএসএলটা দেখি কি, তারপরে মলিনার ভবিষ্যৎ কবে কিভাবে কাটা হচ্ছে বা ঠিক হচ্ছে সেটা নিশ্চয়ই বলে দেবো। কিন্তু তার আগে আমি চেষ্টা করব পরশু দিন, অর্থাৎ 4 তারিখে আইএসএল নিয়ে একটা ঠিকঠাক ভিডিও দিতে। কারণ 5 তারিখে বিডের লাস্ট ডেট, এফএসডিএল সম্পর্কে বা অন্য কিছু সম্পর্কে যে তারা কতটা আগ্রহী, চেষ্টা করবো 4 তারিখে একটা ভিডিও দিতে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।